আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আগের ক্লাসে আমি ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম, আজ রস নিয়ে আলোচনা করব। রস নিয়ে আলোচনা করতে গিয়ে অতুল চন্দ্রগুপ্তের রস নিয়ে আলোচনা মূল প্রবেশ করবার আগেই আমি জীবনানন্দের ক্যাম্পে কবিতাটি খুবই বিখ্যাত কবিতা। জীবনানন্দের একটা সিগনেচারমূলক কবিতা, এবং এই কবিতা নিয়ে অনেক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক ডিসকোর্সের জন্ম দিয়েছে। কবিতাটির সপ্তম স্তবক এবং অষ্টম স্তবকের কিছুটা অংশ এরকম: আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয়, চমকের কথা সব পিছে ফেলে রেখে, তোমাকে কি চাই নাই ধরা দিতে? আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো, যখন ধুলায় রক্তে মিশে গেছে। এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে? তুমিও কাহারও কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি, বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো। প্রেমের সাহস, স্বাদ, স্বপ্ন লয়ে বেঁচে থাকে, ব্যথা পায়, ঘৃণা, মৃত্যু পায়, পাই নাকি? দোনালার শব্দ শুনি, ঘায়ে মৃগী ডেকে যায়, আমার হৃদয়ে ঘুম আসে না কো, একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়। এই কবিতাটা পড়তে গিয়ে, সমগ্র কবিতাটা পড়তে গিয়ে, কিংবা কবিতার কোনো স্তবক বিশেষ পড়তে গিয়ে, যেটা মূল হয়ে ওঠে, মূল প্রতিপাদ্য, মূল ভাবনার বিষয় আমাদের হয়ে ওঠে, বা মূল উপলব্ধির বিষয় হয়ে ওঠে, বোঝার এবং বাজবার বিষয় হয়ে ওঠে, তা হচ্ছে রস। অতুলচন্দ্র গুপ্ত বলছেন তাঁর রস প্রবন্ধের দ্বিতীয় অধ্যায়তেই বলছেন, সেই অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে, কাব্যের রস বিছেরে মানুষকে কাব্যরসের আস্বাদ দেয় না, সে আস্বাদ দরদি লোকের মন দিয়ে অনুভূতির জিনিস। এই দরদি লোকের মন এবং তার অনুভূতির জিনিস, এটাই আমার মনে হয় সারাৎসার। কারণ তিনি আলংকারিকরা বলছেন, কারণ আলংকারিকরা বারবার বোঝাতে চেয়েছেন যে কাব্য কবিতার যে ভাষার রস, কিংবা কাব্য কবিতার যে মূল রস, সেটা একান্তভাবে সহৃদয় হৃদয় সংবাদী। এখান থেকেই আমরা চলে আসতে পারি, আমাদের আরও ভাবনার গভীরে প্রবেশ করলে দেখতে পাবো যে কাব্যরসের আধার কাব্যও নয়, কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মন। সহৃদয় কাব্য পাঠকের মন, যা কিনা সহৃদয় হৃদয় সংবাদী, আমরা একটু আগে বলছিলাম। কাব্যের রসয়িতা সর্ব ন বোদ্ধা ন নিয়োগভাগ। রস যখন একরকমের মানসিক অবস্থা, তখন স্বভাবতই তার পরিচয়ের প্রথম কথা, কি করে মনে এই অবস্থার উদয় হয়। মানুষের জ্ঞানের উৎপত্তি বিশ্লেষণ করে কান্ট দেখিয়েছেন যে তাদের দু রকমের উপাদান, এক মানসিক ও বাহ্যিক। কান্ট দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক। মনের জ্ঞানের যে প্রধান উপাদান বলছেন মানসিক ও বাহ্যিক। এই মানসিক বাহ্যিক কেমন? বাহ্যিক উপাদান ও মানসিক তত্ত্ব, এই দুইয়ের সংযোগ হলে তবেই আমাদের জ্ঞানের উৎপত্তি হয়। এর দ্বিতীয়টি ছাড়া প্রথমটি অন্ধ, ও প্রথমটি ছাড়া দ্বিতীয়টি কেবল পঙ্গু নয়, একেবারে শূন্য। তাহলে রসের বিশ্লেষণে আলংকারিকরাও এই দুই উপাদান পেয়েছেন, মানসিক ও বাহ্যিক। রসের মানসিক উপাদান হলো মনের ভাব নামে চিত্তবৃত্তি বা ইমোশনগুলি, আর এই বাহ্যিক উপাদান জ্ঞানের বাহ্যিক উপাদানের মতো বাইরের লৌকিক জগৎ থেকে আসে না, আসে কবির সৃষ্ট কাব্যের জগৎ থেকে। আমরা রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধটাও যদি পড়তে চাই বা পড়ে থাকি, তাহলে দেখব যে রবীন্দ্রনাথ এরকমই কথা বলছেন যে বাস্তবের বাস্তব, অর্থাৎ বাস্তবের যা সত্য, আর সাহিত্যের বাস্তব বা সাহিত্যের সত্য, এগুলো সবসময় এক হয় না কিন্তু। অর্থাৎ সাহিত্যের সত্য, বাস্তবের সত্য, দুইয়ে কোথাও না কোথাও ফারাক থেকে যায়। আসলে রস জিনিসটা লৌকিক বস্তু নয়। মনের যে ভাব রসে রূপান্তরিত হয়, তারা অবশ্যই লৌকিক। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে বারবার। মনের যে ভাব রসে রূপান্তরিত হয়, সেগুলো লৌকিক।
কিন্তু এখানে উদাহরণ দিয়েছেন আলংকারিক অতুল চন্দ্রগুপ্ত যে শোক, দুঃখ, করুণা বা করুণ রস প্রভৃতি যে রসগুলো আছে, প্রায় 9টা রস আছে, সেই 9টা রসের সমস্ত ভাব বিভাব সঞ্চারী নানা যে উপাদানগুলো বা ইমোশনগুলো, সেগুলি সবসময় যে রস হয় না। তাহলে রসটা কি হয়? আসলে রসকে এভাবে বোঝানো অন্ততপক্ষে লিটারারিভাবে বোঝানো বেশ কষ্টকর। তবুও আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বারবার করছি। করুণ, ধরে নিই যদি করুণ প্রভৃতি রসে যে মনে অপূর্ব সুখ জন্মে, তার একমাত্র প্রমাণ হৃদয়বান লোকের নিজের চিত্তের অনুভূতি বা হৃদয়ের অনুভূতি। তবু একথাও আলংকারিকরা মনে করিয়ে দিয়েছেন যে করুণ রস যদি দুঃখেরই কারণ হতো, তবে রামায়ণ প্রভৃতি করুণ রসের কাব্যের দিকে কেউ যেত না। কিন্তু করুণ রসের আনন্দ কাব্যরসিক মানুষকে নিয়তই সেদিকে টানছে। আমরা অ্যারিস্টটল থেকে শুরু করে মূলত পাশ্চাত্যের যে ট্র্যাজেডি তত্ত্ব পেয়েছি, ট্র্যাজেডি তত্ত্বতে আমরা বারবার দেখেছি যে বারবার অন্তত পাঠ প্রতিক্রিয়ায় আমরা এটুকু জেনেছি যে ট্র্যাজেডি আমাদের আনন্দ দেয়। কেন আনন্দ দেয়? কারণটা কোথাও না কোথাও আমাদের হৃদয়ের মধ্যে একটা একটা আনন্দ নিয়ে আসে। এক্ষেত্রেই শেলির একটা কবিতার অংশ উদ্ধৃত করেছেন অতুল চন্দ্রগুপ্ত, এবং সেটা ট্র্যাজেডি প্রসঙ্গ আমরা সবাই যারা আলোচনা করতে গিয়ে এই কবিতাগুলো বলে ফেলি। কবিতার লাইনটা বলে ফেলি, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। সেই সমস্ত গান, সেই সমস্ত সঙ্গীত, সেই সমস্ত কবিতা, সেই সমস্ত উপন্যাস, নাটক, গল্প আমাদের বারবার পড়তে ভালো লাগে, যেগুলো দুঃখের কথা, যেগুলো বিয়োগের কথা, যেগুলো বেদনার কথা, যেগুলো যে কথাগুলো জীবনানন্দ অন্তত ক্যাম্পে কবিতায় বললেন। মৃত মৃত মানুষের গল্প, মৃত মৃগদের গল্প, এই মৃত মানুষের গল্প কোথাও না কোথাও আমাদের স্যাডেস্ট থটের জন্ম দেয়। টেল অফ স্যাডেস্ট থট, যে বাস্তব ঘটনা মনে সোজাসুজি স্যাড থট আনে, তা সুইটও নয়, সঙ্গ নয়। কবি যখন কাব্যে স্যাডেস্ট থটের কথা বলেন, তখনই তা সুইট সং হয়। তাহলে ভাব ও রসের বস্তুজগৎ ও কাব্যজগতের, এই বস্তুজগৎ কাব্যজগতের মেটেরিয়ালিস্টিক যে জগৎ এবং পোয়েটিক যে জগৎ, এর মধ্যে কিন্তু সুস্পষ্ট ফারাক আমাদের প্রথমেই টেনে নেওয়া দরকার। আলংকারিকরা বলেন রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বাস্তব জগতে শোক, হর্ষ প্রভৃতির নানা লৌকিক কারণ মানুষের মনে শোক, হর্ষ প্রভৃতি লৌকিকভাবে জন্ম দেয়। এর কোনোটি সুখের, কোনোটি দুঃখময়। কিন্তু ওই সকল লৌকিক ভাব ও তাদের লৌকিক কারণ কাব্যের জগতে এক অলৌকিক রূপ প্রাপ্ত হয়ে পাঠকের মনে ওইসব লৌকিক ভাবের যে বৃত্তি বা বাসনা আছে, তাদের এক অলৌকিক বস্তু রসে পরিণত করে। রসের মানসিক উপাদান যা ভাব, তা দুঃখময় হলেও তার পরিণাম যে রস, তা নিত্য আনন্দের হেতু। আমরা কোথাও না কোথাও ভীষণভাবে একটা অ্যাটাচড হয়ে যাই। আমরা অ্যাটাচড হয়ে গিয়ে যখন দেখি আমাদের চোখের সামনে কোনো চরিত্রের কোনো পিটি অ্যান্ড ফিয়ার বা তার কোনো হামারসিয়া জনিত কোনো পরিণতি, যে পরিণতিটা আমাদের মনকে প্লাবিত করে দেয়, আমাদের মনকে ভীষণ করুণ রসে আন্দোলিত করে দেয়, করুণ রসে আচ্ছাদিত করে তোলে, আমরা বারবার সেই নাটকগুলো, সেই উপন্যাসগুলো, সেই চরিত্রগুলোর সঙ্গে কোথাও না কোথাও একাত্ম হয়ে গিয়ে আমরা সমবেদী হয়ে উঠি। এই সমবেদী হয়ে ওঠাটা খুবই ধরে নেওয়া যেতে পারে একদম মানসিক ব্যাপার, এবং মানসিক উপাদানের সব মানুষেরই হবে হয়তো নয়, কিছু কিছু মানুষের হবে। এটা কিন্তু প্রাবন্ধিক অতুল চন্দ্রগুপ্ত বলেছেন। কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন, তারও তো কিছু কৌশল থাকে। প্রশ্ন হচ্ছে সেই কৌশলটা কী? এই প্রশ্নের যথার্থ উত্তর অবশ্য অসম্ভব, কারণ এই প্রশ্ন হচ্ছে নিখিল কবি প্রতিভার নিঃশেষ পরিচয় দাবি করা। কিন্তু প্রতি কবির প্রত্যেক কাব্যের নির্মাণ কৌশল অন্য সকল কাব্য থেকে অল্প বিস্তর স্বতন্ত্র, কারণ প্রত্যেক কাব্য একটি বিশেষ সৃষ্টি কলের তৈরি জিনিস নয়। সুতরাং কাব্যতত্ত্ব শেষ কৌশলের যে পরিচয় দিতে পারে, সে পরিচয় সকল সাধারণ কাব্যকৌশলের কঙ্কাল মাত্রের পরিচয়।
এ কাজ সম্ভব, কারণ দেহের রূপের ভেদ সত্ত্বেও কঙ্কালের রূপ প্রায় এক। এই কঙ্কালের গল্প, রবীন্দ্রনাথের কঙ্কালের গল্প, অতুল চন্দ্রগুপ্ত সেই কঙ্কালকেই নিয়ে আসছেন বারে বারে। আলংকারিকরা বলেন কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ: বিভাব, অনুভাব ও সঞ্চারী। লৌকিক জগতে যার অতি প্রভৃতি ভাবের উদ্বোধক কাব্যে বা নাটকে তাকে বিভাব বলে। লৌকিক জগতে যে সীতা, তার রূপ, গুণ, চেষ্টা, রামের মনে রতি, হর্ষ প্রভৃতি ভাবের উদ্বোধনের কারণ। তাই যখন কাব্য নাট্যে নিবেশিত হয় তখন তাকে বিভাব বলে, কারণ তারা পাঠক ও সামাজিকের মনে রত্তাদি ভাবকে এমন পরিণতি দান করে যে তা থেকে আস্বাদনের অঙ্কুর নির্গত হয়। আমরা চলে যেতে পারি নেক্সট যে দাগা লাইন বা অতুল চন্দ্রগুপ্তের ব্যাখ্যায়, সেই ব্যাখ্যাতেই রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ রূপ একটি ব্যাপার। আস্বাদ রূপ ব্যাপার, এই আস্বাদ রূপ ব্যাপারটিকে অভিনবগুপ্ত বিভাব ও অনুভবকে বলেছেন সকল হৃদয়ে সমবাদী। কারণ যে লৌকিক ভাবের তারা রসমূর্তি, সেই লৌকিক ভাব ব্যক্তির হৃদয়ে আবদ্ধ, তা সামাজিক নয়। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের বাস্তব জগতের লয়লা মজনুরা, হীর রাঞ্ঝারা, রোমিও জুলিয়েটরা তো প্রেম করে, তাদের প্রেমটাও কি রসের? এক্ষেত্রে আলংকারিকদের মতটা কি, অভিমতটা কি, সুস্পষ্টভাবে তারা কিন্তু জানিয়েছেন প্রেমিকের মনে যে প্রেমের উদ্বোধ তা রস নয়, কারণ তা প্রেমিকের নিজ হৃদয়ে আবদ্ধ, সুতরাং পরিমিত, তা লৌকিক, সুতরাং প্রেমে রসবোধের অন্তরায়। কবি তাঁর প্রতিভার মায়ায় এই পরিমিত লৌকিক ভাবকে সকল সহৃদয় হৃদয় সংবাদী অলৌকিক রসমূর্তিতে রূপান্তরিত করেন। তাতে কাব্যপাঠকের মনে হয় কাব্যের চরিত্র ও ভাব পরের, কিন্তু সম্পূর্ণ পরের নয়, আবার আমার নিজের কিন্তু সম্পূর্ণ নিজেরও নয়। এমন করেই কাব্যের আস্বাদ কোনো ব্যক্তিত্বের পরিচ্ছেদে পরিচ্ছন্ন থাকে না। কাব্যের সৃষ্টি যে সকল হৃদয় সমবাদী, অর্থাৎ তার অর্থ এই নয় যে বিজ্ঞানের জ্ঞানের মতো তা একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস। কবি যে ভাব বা চরিত্র আঁকেন তা বর্ণরূপহীন আউটলাইন নয়, সম্পূর্ণ কংক্রিট ভাব বা চরিত্র। কিন্তু তার মধ্যে নিখিল সহৃদয় নিজেকে প্রতিফলিত দেখে, অর্থাৎ কাব্যের সৃষ্টি কংক্রিট ইউনিভার্সালের সৃষ্টি। এজন্য কবি যখন কাব্যের ভাবকে রসের মূর্তিতে রূপান্তরিত করেন তখন তিনি ভাবে লৌকিক পরিমিতিত্বকে ছাড়িয়ে ওঠেন। লৌকিক ভাবের গণ্ডির মধ্যে আবদ্ধ অভিভূত থাকলে যেমন কাব্যরসের আস্বাদ হয় না, তেমনি কাব্যরসের সৃষ্টিও হয় না। এক্ষেত্রেই আমরা কবিতার আবার শরণাপন্ন হতে পারি। বলছেন যে পরস্য না পরেশ্বতী মমেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে। তাহলে আলংকারিকদের যে আলংকারিকরা তো কিছু না কিছু আবিষ্কার করছেন। সেই আবিষ্কারটি কী? কাব্য অকাব্য প্রবন্ধে ইটালিয়ান দার্শনিক বেনেডেটো ক্রোচ এই আবিষ্কারটিকে অনেকটা ধরবার চেষ্টা করেছেন, এবং ক্রোচের যে পোয়েটিক আইডিয়ালাইজেশন তা সকল সহৃদয় সংবাদী এবং ওয়ার্ডসওয়ার্থের যে কাব্যতত্ত্বের ব্যাখ্যা, পোয়েট্রি টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন কালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, যেটি আলংকারিকদের এই রূপান্তরবাদেরই অস্পষ্ট অনুভূতি বা অস্পষ্ট বিবৃতি। আজকের দিনে লিরিক কাব্যের যুগ, আজকের দিনটা লিরিক কাব্যের যুগ। অতুল চন্দ্রগুপ্ত বলছেন যখন কাব্য জিজ্ঞাসা গ্রন্থটা যখন তিনি লিখছেন, যখন কবি নিজের মনের ভাবেই কাব্যের উপাদান, তখন এ ভ্রম সহজেই হয় যে কবির হৃদয়ের ভাবকে পাঠকের হৃদয়ে সঞ্চারিত করাই বুঝি কাব্যের লক্ষ্য। এই প্রসঙ্গে যে কথাগুলো বলবার, একজন কবি কিন্তু তার ছায়াকে যেমন এড়িয়ে যেতে পারে না, ছায়া মানে সময়, কাব্য তো কালের ইমারতে এক কবি তার ছায়াকে যেমন এড়িয়ে যেতে পারেন না, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং ভবিষ্যৎহীন ভবিষ্যৎ বা অনতি দূরের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের যেমন একটা রূপরেখা তৈরি করেন, সেই কবি তার ব্যক্তিগত জীবনে মুটিয়ে হতে পারেন, মজুর হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, ঠেলাওয়ালা হতে পারেন, কেরানিক হতে পারেন, অধ্যাপক হতে পারেন এবং ভবগুরু হতে পারেন, বাউন্টুলে হতে পারেন,
আমরা যখন কবিতা পড়ে তাদের লেখা কোনো একটা কবিতা পড়ি, আমরা তার কি ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবো বা আমরা কি প্রথমে তার ব্যক্তিগত জীবনে ঢুকবো? এক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু বলছেন যে কবিরে পাবে না তাহার জীবন চরিতে। তাহলে কবিকে যদি আমরা তার জীবন চরিতে না পাই, আমরা কোথায় পেতে পারি? আমরা পেতে পারি তার সৃষ্টির মধ্যে, তার কবিতার মধ্যে। আমরা বারবার সেই কবিতার কাছেই যাব, কবির কাছে পরে যাব। কবিতা আমাদের কাছে আগে, কবি তার পরে। এখন কবি যা লিখলেন সেটা কি শুধুমাত্র কবির একারই? তা তো নয়। কবির কবিতার লেখার মুহূর্তটাই, যে মুহূর্তটায় কোনো পাঠক আমরা প্রবেশ করতে পারি না তার সদর অন্দরমহলে, সেই অন্দরমহলের অলিন্দের উপলব্ধিগুলোকে তিনি যখন জারিত করলেন কথায় কথায়, শব্দে শব্দে, ধ্বনিতে ধ্বনিতে, সেই মুহূর্তটা কিন্তু আমরা কেউ সাক্ষী রাখতে পারি না। কিন্তু যখন আমরা সেটা প্রিন্টেড আকারে কিংবা স- আহ, চোখ চক্ষুন্দ্রিয় দিয়ে, কর্ণেন্দ্রিয় দিয়ে আমরা শুনি কিংবা দেখি, সেই কবিতাটা কবির আর থাকে না, হয়ে ওঠে আমাদের জিনিস। তাহলে এই যে লিরিকের যুগ, লিরিক কবি এবং কবি, এক্ষেত্রেই লিরিক যত ভাব ঘেঁষা হয় ততই যে শ্রেষ্ঠ হয় না, তা যে কোনো শ্রেষ্ঠ কাব্যের উদাহরণ নিলেই দেখা যায়। ধরা যাক রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতা। অনন্ত প্রেম কবিতায় তিনি বলছেন, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আলংকারিকরা বিভাব ও অনুভব ছাড়া সঞ্চারী নামের কাব্যকৌশলে যে তৃতীয় কলার উল্লেখ করেছেন তার পরিচয় দিতে হলে ভাবের যে মনোবিজ্ঞানের উপর আলংকারিকরা তাদের রসের তত্ত্ব ভিত্তি করেছেন তার একটু বিবরণ আলংকারিকরা দেওয়ার চেষ্টা করেছেন। মানুষের মনের ভাব বা ইমোশন কিন্তু অনন্ত। আমরা, অর্থাৎ আমি এটা পরিষ্কার উপলব্ধি করি বা বুঝি যে আমি বাহির তপা উলুবেড়িয়ার বাহির তপায় বসে আছি, মানে আমি শুধুমাত্র আমার মনটাও সেখানে বসেছে তা কিন্তু নয়। আমি সশরীরে উলুবেড়িয়ার বাহির তপায় বসে আছি ঠিকই, কিন্তু আমার মন বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে। এই যে মন এবং মনের যে আহ, গতি, তার যে আলোকবর্ষময় দূরত্ব, ঘুরে 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 বেড়ায়, কত কিছু ভাবে, কত কিছু উম, মনের গহন তলে গিয়ে প্রবেশ করে, কত শব্দ, কত অক্ষর, কত ধ্বনি, সেগুলোকে সবই আমরা কিন্তু সচেতন মনে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে আসি, সবগুলোকে আমরা ধরতে পারি না। যেমন এই যে 9টি প্রধান ভাব স্বীকার করেছেন আলংকারিকরা, তা হচ্ছে রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও সম। ভাবরূপ বহু চিত্তবৃত্তির মধ্যে যে ভাব মনে বহুল রূপে প্রতীয়মান হয় সেটা হচ্ছে স্থায়ী ভাব। আলংকারিকদের মতে এই 9টি ভাব কাব্যের বিভাব অনুভবের সংস্পর্শে যথা 9টি রসে পরিণত হয়: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত ও শান্ত। আলংকারিকরা বলেছেন সঞ্চারী বা ব্যভিচারী ভাবের যে থিওরি, সেই থিওরি কিন্তু মনের মধ্যে স্বতন্ত্র থাকে না, কোনো না কোনো স্থায়ী ভাবের সম্পর্কে মনে যাতায়াত করে, সেই স্থায়ী ভাবের অভিমুখ মনকে চালিত করে, এজন্য তাদের নাম সঞ্চারী বা ব্যভিচারী। স্থায়ী ভাবের অভিমুখ মনকে চালিত করে, এজন্য তাদের নাম সঞ্চারী বা ব্যভিচারী। স্থায়ী ভাবের পরিণতি রস, বাকিগুলোকে বলে সঞ্চারী। রসের মধ্যে বা স্থায়ী রস ও সঞ্চারী রস এইভাবে অঙ্গের বিভাগে যুক্তিযুক্ত হয়। এইভাবেই আলোচনা করতে করতে রসের উদাহরণ, এই যে রস, 9টা রস বললাম, তাদের ভাবগুলো বললাম, এইগুলোকে আলোচনা করতে করতে মহাভারতের দ্রৌপদী এবং মহাভারতের কাহিনী বা আখ্যান কাব্যকে আলংকারিক পেড়ে ফেলেছেন। আলংকারিক পেড়ে ফেলে দেখাবার চেষ্টা করেছেন যে কবিত্ব পড়ে কাব্যের রসাস্বাদনের আধুনিক তত্ত্ব তাদের জানা ছিল না। সমালোচনার কবিত্ব কাব্যের রস মানে সঞ্চার করতে পারে যদি সমালোচক হন একেবারে সমালোচক কবি। এ যোগ দুর্লভ। আলংকারিকরা জানতেন তাদের কাব্যতত্ত্ববিদ সহৃদয় মাত্র।
এই প্রসঙ্গে কবি সমালোচক একসঙ্গে মানে এই একই রূপ, একই অঙ্গে, একই মনে কবি এবং সমালোচককে দুইয়ের যোগটা কিন্তু দুর্লভ, এটা সত্যি। সমালোচককেও কবি হতে হয়। কবিতার বিশেষ করে সমালোচনা করতে গেলে, কবিতার আলোচনা করতে গেলে কবি যদি সমালোচক হন তিনি স্বাগত, সবসময় স্বাগত। কিন্তু যে সমালোচকদের নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক মানে নঙ্গার্থক, অনেক অনেক ধন্যাত্মক, অনেক অস্তর্থক মানে কাহিনী আখ্যান আছে সারা পৃথিবী জুড়ে সমালোচকদের, ক্রিটিক্সদের নিয়ে। সেই ক্রিটিক্সরা কতটা কবির কাছাকাছি যেতে পারেন, কবি কতটা হৃদয়ের অন্দরমহলে প্রবেশ করতে পারেন সে বিষয়ে সংশয় থাকে। কিন্তু কবি যখন সমালোচক হয়ে ওঠেন, রবীন্দ্রনাথের মতো কবি, জীবনানন্দের মতো কবি, জয় গোস্বামীর মতো কবি, শ্রীজাতের মতো কবি, তাদেরকে আমরা স্বাগত জানাতেই পারি। কিন্তু সমালোচক হতে গেলে কোথাও না কোথাও সেই সমালোচককে আগে যেটা গ্রহণ করতে হয় সেটা হচ্ছে কবিত্বের একটা মন তার থাকা দরকার। এবং অবশ্যই সেই মনটা হবে হৃদয় সংবাদী। সত্যি কথা বলতে কি, আমি যতই আলোচনা করি না কেন, যতটা আলোচনা মধ্য দিয়ে যায় না কেন, এই রস অন্তত পক্ষে আমি বিশ্বাস করি আমার প্রতিটি সঞ্জাত যে উপলব্ধি, সেই উপলব্ধি হচ্ছে এই যে রস লিটারারিভাবে ব্যাখ্যা করা খুবই কঠিন। বরং আমরা আবারও কবিতার হাত ধরতে পারি, কবিতার হাত ধরে দেখতে পারি একটা কবিতার মধ্যে কিভাবে আমরা রসকে অনুভব করতে পারছি। মাঠের গল্পের জীবনানন্দের কবিতা মেটো চাঁদ, তার প্রথম পর্ব। মেটো চাঁদ মেটো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে, পোড়ো জমি, খড় নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। মেটো চাঁদ কাস্তের মতো বাঁকা, চোখা, চেয়ে আছে এমনি সে তাকাইছে কত রাত, নেই লেখা জোখা। মেটো চাঁদ বলে আকাশের তলে খেতে খেতে লাঙলের ধার, মুছে গেছে ফসল কাটার সময়, আসিয়া গেছে চলে গেছে কবে। শস্য ফলিয়ে গেছে, তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা, ডাইনে আর বাঁয়ে, খড় নাড়া, পোড়ো জমি, মাঠের ফাটল, শিশিরের জল। আমি তারে বলি, ফসল গিয়েছে ঢের ফলি, শস্য গিয়েছে ঝরে কত, বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো, খেতে খেতে লাঙলের ধার, মুছে গেছে কতবার ফসল কাটার সময়, আসিয়া গেছে চলে গেছে কবে। শস্য ফলিয়া গেছে, তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা, ডাইনে আর বাঁয়ে, পোড়ো জমি, খড় নাড়া, মাঠের ফাটল আর শিশিরের জল। আজ এই পর্যন্তই থাক। রস যত কবিতা পড়তে পারো, যত কবিতা পড়া যায়, কবিতা পড়ে পড়ে এই রসটা হৃদয়ের মধ্যে একান্তভাবেই ওই নানান কৌশলের মধ্য দিয়ে, বিভাব অনুভব সঞ্চারীর মধ্য দিয়ে গিয়ে কোথাও না কোথাও একান্তভাবেই আমাদের রসিক হৃদয়ের, আমাদের সংবেদী হৃদয়ের, হৃদয়ী সত্তায় কোথাও না কোথাও রসের উদ্গীরণটা ঘটে। তার জন্যই আমরা বলি এটা কবিতা, এটা গল্প, এটা উপন্যাস, এটা নাটক, এটা গদ্য। ঠিক আছে, ভালো থেকো সবাই, আজ এই পর্যন্ত।